ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলা যায়। আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের সাহিত্য এবং বাংলাদেশের সাহিত্য এক অভিন্ন। আমাদের সঙ্গে তাদের যে নারীর টান রয়েছে সেটা অস্বীকার করা যাবে না। সেই বাংলাদেশে যখন এই কয়েকদিন ধরে উত্তাল হয়েছে ছাত্র আন্দোলনে, তখন কিছু কথা না বললে আজকের যুগে দাঁড়িয়ে নিজেকে অপরাধী মনে হবে। এই সময়ে দাঁড়িয়ে অপরাধ করছি বলে মনে হবে। বাংলাদেশের ছাত্রদের আন্দোলনকে যেভাবে দমন পীড়ন করে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে হাসিনা সরকার, তা শুধু আমি নয় বা আমরা নয়, সমগ্র বিশ্বজুড়েই নিন্দার ঝড় বইছে। গতকালই জাতিসংঘের পক্ষ থেকে এ বিষয়ে কড়া অবস্থান নেওয়া হয়েছে এবং আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সকলেই এই বিষয়টির উপরে নজর চালাচ্ছে এবং তারা বলেছে অবিলম্বে এই বিষয় সরকারকে হস্তক্ষেপ করা উচিত এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান বের করা উচিত। কিন্তু হাসিনা সরকার সেই সমস্যার সমাধান করাচ্ছে যেভাবে একের পর এক পুলিশি অভিযানের মাধ্যমে ছাত্র আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন, সেটা অবশ্যই মেনে নেওয়া যায় না। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, এই দুদিন আগেই আবু শহীদ নামে যে ছেলেটিকে গুলি করে মারল পুলিশ এবং তার যে ভিডিও যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেই সোশ্যাল মিডিয়ার ভিডিওটা যদি সত্য হয় তাহলে একথা অস্বীকার করার জায়গা নেই। শেখ হাসিনার সুশাসন নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে যাবে, মানবাধিকার নিয়ে প্রশ্ন উঠে যাবে। একজন পুলিশ নিরস্ত্র এক ছাত্রকে গুলি চালিয়ে মারছে, ভিডিওতে দেখা যাচ্ছে, যেটা ভাবা যায় না, যেটা কল্পনা করা যায় না। একটা গণতান্ত্রিক দেশে একটা শিষ্টাচার রয়েছে, একটা যে দেশে গণতন্ত্র রয়েছে, যে দেশে জনতার ভোটে নির্বাচিত সরকার থাকে, সে দেশের সরকার এতটা হৃদয়হীন হয় কি করে? সে দেশের পুলিশ এতটা হৃদয়হীন হয় কি করে? এই প্রশ্নটা আমাদেরকে ভাবাচ্ছে আরেকটা কারণে, যেভাবে গোটা বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে, সমগ্র বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে, তাতে আর যাই হোক এই আন্দোলন যে থামবে না সেটা পরিষ্কার। ইতিমধ্যে 10 জন শহীদ হয়েছে বলে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো দাবি করেছে। আজ পর্যন্ত 10 জন শহীদ হয়েছে, 10 জন মারা গেছেন এবং এই সংঘর্ষে পুলিশের মারে বা পুলিশের গুলিতে মারা গেছেন বলে সংবাদপত্রের খবর। কিন্তু প্রশ্ন উঠেছে যে একজন আন্দোলন করতে গিয়ে ছাত্র যদি এইভাবে মারা যায়, তাহলে সে দেশের গণতন্ত্রের বৈশিষ্ট্যটা কি? একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আন্দোলন করার অধিকার সব গোষ্ঠী, সব সম্প্রদায়ের থাকবে। ছাত্র সম্প্রদায় হলো নবযৌবনের দূত, তাদেরকে অগ্রাধিকার দেওয়াটা, তাদের দাবিকে মান্যতা দেওয়াটা অন্যতম কর্তব্য বলে মনে হয়। যে কোনো সুশীল সরকার, যে কোনো সুশীল সমাজ, যে কোনো মানবাধিকার সরকার, যে সরকার মানবাধিকারে বিশ্বাস করে, তারা কোনোদিন কোনো কালে এই ধরনের কাজ করতে পারে না। যেভাবে গুলি করে ও পুলিশ নামিয়ে, আধা সামরিক নামিয়ে ছাত্র বিক্ষোভকে থামিয়ে দেওয়া হচ্ছে। অথচ হাসিনা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা দাবি করছে, তারা বলছেন যে আমরা চাই কোটা সংস্কার করতে এবং নীতিগতভাবে আমরা রাজি। যে সরকার নীতিগতভাবে কোটা সংস্কারে রাজি, সেই সরকার কিভাবে ছাত্র আন্দোলনের উপর গুলি চালায় সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আমাদের রয়েছে। মানবাধিকার প্রশ্ন। আমার দেশ নয়, ওটা বাংলাদেশ, আমার দেশ ভারতবর্ষ। তাই অন্য দেশের বিরুদ্ধে, অন্য দেশের ভেতরের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলাটা অনধিকার চর্চা ঠিকই, কিন্তু যখন মানবাধিকারের প্রশ্ন আসবে তখন কথা অবশ্যই বলতে হবে। প্রশ্ন হাসিনা সরকারের কাছে আমার, যে কোটা সংস্কারের পক্ষে যদি আপনারাই থাকেন,
তাহলে এত এই আন্দোলন যখন দানা বাঁধলো তখনই তো আপনারা ঘোষণা করে দিতে পারতেন। কেনই বা দুদিন আগে শেখ হাসিনা সাংবাদিক সম্মেলন করে বলে দিলেন যে মুক্তিযোদ্ধাদের নিয়ে এত কথা কেন? তাহলে মুক্তিযোদ্ধার বিপরীত কি ওরা রাজাকার? অর্থাৎ ছাত্র সমাজকে রাজাকার বলে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে, যেটা মেনে নেওয়া যায় না। 55 বছর স্বাধীন হওয়ার পর একটা দেশের ছাত্র সমাজকে যখন জাতির পিতার কন্যা যখন বলেন, রাজাকার বলে চিহ্নিত করার চেষ্টা করেন, তখন প্রশ্ন থেকে যায়, এতদিন ধরে আপনি কি সুশাসন শেখালেন? কি দেশের শিক্ষা ব্যবস্থাকে গড়লেন যে এখনো আপনার দেশে রাজাকার রয়ে গেছে? প্রশ্ন থেকে যায় যে আর কত রক্ত ঝরলে তবে আপনি এই কোটা নিয়ে আপনার অবস্থান পরিবর্তন করবেন? কোটা আন্দোলনটা কি? কোটা সংস্কারটা কি? একটু বলে নিই আমরা সমাপ্তির দিকে যাব। এতক্ষণ ধরে যা বললাম সেটা হচ্ছে ওখানে আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে, ছাত্ররা কেন আন্দোলন করছে। আমাদের দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা 190 বছরের ব্রিটিশ শাসনকে তুচ্ছ করে, তাদের বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে অনেক স্বাধীনতা সংগ্রামী রক্ত দিয়েছে। অনেকের নাম আমরা জানি না, তারাও লড়াই করেছেন। তাদের রক্তে রঞ্জিত হয়ে এদেশ স্বাধীন হয়েছে, আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে। একই রকমভাবে আজ থেকে 55 বছর আগে 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই সময় যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের ছেলে মেয়েদের বা তাদের জন্য সরকার একটা ব্যবস্থা করেছিল 30% সংরক্ষণের। এই 30% সংরক্ষণ 2024 সালে চালু আছে। যদি ধরে নেওয়া যায় যে একটি ছেলে যিনি যুবক ছিলেন, মুক্তিযুদ্ধেতে অংশগ্রহণ করেছিলেন, তখন তার বয়স যদি 18 বছর ধরা হয়, তাহলে 55 বছর ইতিহাস বললে আমরা বলতেই পারি এখন তার বয়স হবে 72 বছর। অর্থাৎ কোটা সিস্টেমের ভিত্তিতেই তিনি তো চাকরি পেতেনই, তার ছেলেও চাকরি পেয়েছেন, সরকারি চাকরি। তাহলে এখন কেন কোটা চালু রাখা হয়েছে? তাহলে এখন কি কোটা চালু রাখা হয়েছে ওই মুক্তিযোদ্ধার নাম করে, মুক্তিযোদ্ধাদের সুযোগ দিতে গিয়ে মুক্তিযোদ্ধাদের নাতি পোতাদের চাকরি দেওয়ার জন্য? মেধার কি কোনো মূল্য নেই? যে সমাজ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, আজকের এই বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে, সেই সমাজের যুব সম্প্রদায় যদি বলে মেধাকে স্বীকৃতি দিন, মেধার স্বীকৃতি চাই, কোটা নয়, তখন তো প্রশ্ন আসবেই। আমি সোশ্যাল মিডিয়ায় একটা গল্প শুনছিলাম যে একটি ছেলে বারবার পরীক্ষা দিয়েছে, বিসিএস পাস করেছে, প্রিলি পাস করেছে, এমনকি ফাইনালে পরীক্ষাতেও পাস করেছে। ইন্টারভিউ বোর্ডে যে তিনি চূড়ান্ত সাফল্য তার এলো না, কারণ কোটায় আটকে গেল। আজকে যদি কোটা না থাকতো, যে ছেলেটি আপ্রাণ চেষ্টা করছে পড়াশোনার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে, যে গরিব ঘরের ছেলেটি, সে কিভাবে প্রতিষ্ঠিত হবে? শেখ হাসিনা মানবাধিকার একটা মানবিক মুখ বলে আমরা জানি, তিনি বিষয়টি কি বোঝেন না? বোঝেন। অর্থাৎ তিনি আবেগ নিয়ে খেলছেন, যোদ্ধাদের আবেগ নিয়ে ভোটের রাজনীতি করার চেষ্টা করছেন। তবে শেষ বিচারে 10 জনের রক্তের পরে, আন্দোলনের তীব্রতা দেখার পরে হাসিনা সরকার খানিকটা নরম হয়েছেন, আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। আমরা মনে করি কোটা নীতির সংস্কার হওয়া প্রয়োজন, মেধাকে গুরুত্ব দেওয়া উচিত। সেটা আমাদের দেশেও হতে পারে, কিংবা বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছে, কোটা তুলে মেধার গুরুত্ব দেওয়া হোক। অবশ্যই মেধাকে গুরুত্ব দেওয়া হোক। আমরা চাইব যে হাসিনা সরকার দ্রুত ব্যবস্থা নেবে, কিন্তু তার আগেই এই কাজটাকে আগেই করতেন, তাহলে 10 জন আজ মরতে হতো না। আরেকটা বিষয় বলতেই হয়, হাসিনা সরকার নিজের বিপদ নিজে বাড়িয়েছেন। এখন যে বিপদ বেড়েছে, এই বিপদ থেকে তিনি ফিরে যেতে পারবেন কি? আমাদের মনে হচ্ছে আগামী দিনে এই আন্দোলনের গতি প্রকৃতিই বলে দিচ্ছে আগামী দিনে এই সরকারের পতনকে ত্বরান্বিত করবে।
কারণ হাসিনা সরকার যেভাবে গত সদ্য সমাপ্ত ওদের সাধারণ নির্বাচনে জিতে এসেছেন বিরোধীদের বয়কটের মধ্য দিয়ে, সেই জয়কে ওই দেশের জনতা কতটা মান্যতা দিয়েছে সেটা বোঝা যাচ্ছে আজকের আন্দোলনে। আন্দোলনের তীব্রতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে এখন গোটা বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশ সরকারের আলোচনার সূত্র, আলোচনায় বসার যে আহ্বান, সেটা কতটা কার্যকরী হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তবে আমরা আশা করব রক্তের এই হোলি খেলা বন্ধ হোক, বাংলাদেশে শান্তি ফিরুক, কোটা নিয়ে সংস্কার নীতি হুটুক। কিন্তু এই আন্দোলন যদি ঘুরে যায় সেক্ষেত্রে হাসিনার বিপদ যে বাড়বে তার বলার অপেক্ষা রাখে না। আজ এই পর্যন্ত, আবারও দেখা।